দর্শক, দৈনিক তালাশের পক্ষ থেকে শীতার্থ শুভেচ্ছার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়ে আজ আমরা আপনাদের জন্য তুলে ধরেছি এক ভিন্ন মাত্রা আয়োজন, অপরাধ কথা। নতুন বছরের প্রথম প্রহরে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করতে চাই এই বছরটি হবে সত্যের সাহসে এক নির্ভুক উচ্চারণে। পুরনো বছরের জীর্ণতা ঝেড়ে ফেলে নতুন বছরে আমরা চাই নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি আর অপরাধের বিরুদ্ধে আরো শক্ত অবস্থান। আজকে এই অনুষ্ঠানে যিনি উপস্থাপনায় রয়েছেন তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। সাংবাদিকতা, লেখালেখি ও টেলিভিশনের উপস্থাপনায় যিনি দীর্ঘদিন ধরে আপোষহীন সাহসের প্রতীক, তিনি মোহাম্মদ কামাল উদ্দিন। নিজের জীবনে দেখা, শোনা ও উপলব্ধি করা নানান বাস্তবতা অভিজ্ঞতার আলোকে তিনি আজকের অপরাধ কথার উপস্থাপনা করেছেন। এই পর্বে কোনো সাজানো গল্প নেই, নেই কৃত্রিম নাটকীয়তা। এখানে আছে জীবনের ভিতর থেকে উঠে আসা সত্য কথা, আছে অপরাধীদের নীরব মুখোশ খুলে দেওয়ার সত্যতা, আর আছে নতুন বছরের নতুন পথে এগিয়ে যাওয়ার আহ্বান। চলুন নতুন বছরের সূচনা লগ্নে আমরা সবাই মিলে শুনে আসি সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিনের কণ্ঠে আজকের বিশেষ অপরাধ কথা, যেখানে সত্য কথা বলে আর নীরবতা ভেঙে সাহসের উচ্চারণে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাদা কালো মাল্টিমিডিয়ার অপরাধ কথা শোনার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আজকের বিষয় অপরাধ কথার তৃতীয় পর্ব। অপরাধের কথাগুলো কে শুনতে চায়? অনেকে বিনোদনের কথা শুনে, ইতিহাস শুনে, রাজনীতি শুনে, কিন্তু অপরাধ কথা কেন শুনবে? অপরাধ কথা তো অপরাধীদের মুখ থেকে শোনা যায়। তা আমরাও কিন্তু এক ধরনের অপরাধী, যেহেতু অপরাধ মানে সাংবাদিকতা করতে গেলে অপরাধী হতে হয়। কখনো অপহরণকারী হিসেবে মামলার আসামি হতে হয়, কখনো মিথ্যা মামলার আসামি কাট করে যেতে হয়, কখনো ব্যবসায়ী হতে হয়, কখনো এবং নারী নির্যাতনের শিকার হতে হয়, কখনো চাঁদাবাজির শিকার হতে হয়, এবং অসংখ্য ধরনের মানে মিথ্যা মামলার শিকার হতে হয়। এবং সমাজের কাছে একজন সাংবাদিক অপরাধের কথা তুলতে গিয়ে কীভাবে অপরাধ হিসেবে চিহ্নিত হয় তা নিয়ে আমার কথা বা আমার বয়ান। এই আমার কথা, আমার বয়ানের উপর কিন্তু আমার অপরাধ কথা নামে একটি সংকল্প অলরেডি প্রকাশের পথে। অসংখ্য বইয়ের মধ্যে কিন্তু আমার একটি হলো অপরাধ কথা। সে অপরাধ কথার আলোকেই জীবনের সাথে গাথা অনেক না বলা কথা আজকে বলছি। আজকের পর্ব হলো আমি আমাকে দিয়ে আমার কথা শুরু করব। এই কথা শুরু করার আগে আমি একটি কাগজ দেখাচ্ছি, এটা দেখবেন মানে মাঝে মধ্যে এই যে মানে এই ফেসবুকে মানে বিভিন্ন জায়গার মধ্যে পোস্ট দিয়ে থাকে। এটা হলো আমি ইয়াবা ব্যবসায়ী। আমার ইয়াবা ব্যবসায়ী হওয়ার মতো যোগ্যতা না থাকলেও কিন্তু ইয়া ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করার আমার ক্ষমতা রয়েছে। এই মামলাটি হলো 2014 সালে, মামলার নাম্বার 5/6 জুলাই। এটা ঢাকার ডিবি
মতিঝিল থানায় এই মামলাকে করা হয়েছে। এই মামলাটির মধ্যে কিন্তু আমার বাড়ির ঠিকানা রয়েছে, আমার নির্দিষ্ট ঠিকানা রয়েছে, আমার বাবার নাম রয়েছে, আমার নাম রয়েছে। এটা হলো যাকে বলা হয় ফিসিপিআর। এটাকে বলা হয় ফিসিপিআর, একজন মানুষের মানে চারিত্রিক বৈশিষ্ট্য প্রশাসনের কাছ থেকে নিতে হলে এটাকে বলা হয় ফিসিপিআর। এই ফিসিপিআরের কপিটা মানে অনেক জায়গায় আমি দেখেছি এবং আছে, সেটা থাকবে আছে। তাহলে কেন এই একটু ইতিহাসে চলে যায়। এই মামলার নাম্বার আবারও বলছি, ঢাকা মতিঝিল থানার মামলা নাম্বার 5, 6 জুলাই 2014 ইংরেজি, এবং 19 উইদিন ব্র্যাকেট 1 এর 9 খ 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এজাহারভুক্ত আমি একজন আসামি। কি সুন্দর কথা, কি মজার কথা। তাহলে ঘটনাটা শুনুন। এই ঘটনাটা হয়েছিল জুলাই মাস ছিল, তখন রমজান মাস, তখন বর্ষাকাল। ঢাকা থেকে আমার এক প্রতিনিধি মুজিবুর রহমান, তার বাড়ি বাঁশখালী, সে ঢাকায় থাকে, আমার বন্ধু। সে আমার সকালের সময়ে প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বিকাল 5টার সময় আমি তখন পাঁচলাই থানার সামনে আমার বন্ধু নূর মোহাম্মদ সাহেব, উপজেলার ভাইস চেয়ারম্যান, আজন্য ওনার অফিসে মানে আসরের নামাজের মানে আগে কি পরে হবে আমরা একটা বৈঠকে ছিলাম। একটু বর্ষার বৃষ্টি পড়তেছে। তখন আমার কাছে একটি ফোন আসলো। মুজিব আমাকে ফোন করে বলল, কামাল ভাই, এই যে আমাদের এক পরিচিত ট্রাভেল এজেন্সি ব্যবসা করে কক্সবাজার আবুল কালাম শিকদার নামে একজনকে ডিবি ঢাকা মিন্টো রোডে আজকে 5 দিন পর্যন্ত আটক করে রেখেছে। 2014 সালে মামলা নম্বর 5 মতিঝিল থানা, আবুল কালাম শিকদার নামে আমার এক বন্ধু ট্রাভেল ব্যবসায়ী, ঢাকায় ট্রাভেল এজেন্সি ব্যবসা করত। তাকে ডিবি ধরে নিয়ে গিয়ে প্রচুর নির্যাতন করে মিন্টো রোডে। এই সুবাদে 3 দিন পর আবুল কালাম শিকদারের ওয়াইফ আমাকে ফোনে বলে, ভাই আপনার ভাইকে তো ডিবি ধরে নিয়ে গেছে, তখন আপনি কোথায় আছেন? তখন আমি ছিলাম কুমিল্লা, আমার এক ওই আর্মি পার্সন বন্ধুর বাড়িতে চান্দিনা। তো এই চান্দিনা থেকে খবর পেয়ে আমি ঢাকায় এসেছি। ঢাকা যাওয়ার পর আবুল কালাম শিকদারের সাথে যোগাযোগ করি। আবুল কালাম শিকদার তখন মিন্টো রোড ডিবি অ্যারেস্টে আছে। তারপর সে এই হুমায়ুন কবির নামে এক ডিবি ইন্সপেক্টর আমাকে ফোন দেয় আবুল কালাম শিকদারের মোবাইল থেকে। তখন আমি বলি আমি কে, পরিচয় জানার পর সে বল যে আমি সাংবাদিক। যখন পরিচয় দিছি সে বলে আপনি বুয়া সাংবাদিক, মিথ্যা কথা বলেন। তারপরে বাবা আমাকে অনেক মানে মোবাইল মাধ্যমে সে হুমকি ধমকি দেয়। আবুল কালাম শিকদারকে আমি চিনতাম, সে আমার চট্টগ্রাম আসলে আমার সাথে দেখা করতেন। তার বিয়ে হয়েছে মাত্র ওই সময় মনে হয় 1-1.5 মাস হবে, বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে। যার কারণে মুজিব আমাকে সাহায্যের জন্য টেলিফোন করেছে। আবুল কালাম শিকদার সেই ঢাকা, তখন আওয়ামী লীগ ক্ষমতা। আমি বলছি যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় 2014 সালের ঘটনা। তখন কিন্তু পুলিশের দাঙ্গাবাজি, কারণ 2014 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুলিশের উপর নির্ভর করে পুলিশের সাহস এত বৃদ্ধি পেয়েছিল, তারা তখন যা ইচ্ছে তা করছে। তখন কিন্তু আলোচিত ছিল ঢাকা ডিবি অফিসের থেকে তখন কোনো তথ্য পাচ্ছে না, এবং আবুল কালাম শিকদারের স্ত্রী মুজিবের আশ্রয় নিয়েছে। মুজিব আমার কাছে টেলিফোন করেছে, জানে আমার সাথে প্রশাসনের একটি সম্পর্ক রয়েছে। তখন মুজিবকে জিজ্ঞাসা করলাম কি ঘটনা, তখন বিবরণ বলল অলরেডি 5 লক্ষ টাকা দিয়ে দিছে, তাকে না হয় ইয়াবা ব্যবসা হিসেবে চালান দেবে, তার কাছে 50 লক্ষ টাকা চাঁদা চাচ্ছে। মানে আবুল কালাম শিকদার, আমি বলছি আবুল কালাম শিকদারকে ডিবি পুলিশে ধরে নিয়ে গেছে তাদের ব্যবসায়িক কোন দলে, তার কাছ থেকে প্রায় 50 লাখ থেকে 1 কোটি টাকা চাঁদা দাবি করছে। এই চাঁদা না দেওয়াতে আবুল কালাম শিকদারকে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ডিবি মিন্টো রোডে ডিবি হেফাজতে মানে প্রচুর নির্যাতন করে। কে? ঢাকা ডিবি অফিস। কেন? এটা হলো তা সেই আবুল কালাম শিকদার ওমরা হজের ব্যবসা করতো, ওখানে ওমরা হজের সাথে একটা গ্রুপের সাথে তার লাগালাগি হয়েছে, বিশেষ করে কক্সবাজার এলাকার হাজি নিয়ে।
তাকে গাইল করার জন্য, যেহেতু আবুল কালাম শিকদারের বাড়ি কক্সবাজার, তাকে ডিবির সাথে হাত মিলিয়ে তাকে ইয়াবা ব্যবসায়ী সাজিয়ে যেন তাকে আটক করা হয় এবং তাকে গাইল করা যায়। তখন আবুল কালাম শিকদারের স্ত্রী আমাকে টেলিফোন করে কান্নাকাটি করে বলল, ভাই আপনি আমাদেরকে একটু বাঁচান। এবং আমি তখন চট্টগ্রামে, আমি তাদেরকে বাঁচাবো কীভাবে, ঘটনা হলো ঢাকা এবং এই ঢাকা ডিবি অফিস মিন্টু রোড। তখন আমি হলাম চট্টগ্রাম, তখন আমি মিটিং আছি, আমার খামারের মিটিং, মানে জুলাই তখন ঘটনার আমাকে যখন টেলিফোনে কথা বলছে তখন জুলাই 3 তারিখ কি 4 তারিখ হবে, মানে ওই ধরনের হবে সম্ভবত। মামলা কিন্তু হয়েছে মানে জুলাই 6 তারিখ, এবং তাকে আটকের পরেই তারা তখন আমি তাদের একেবারে বিরক্ত সহ্য করতে না পারে আমি করলাম কি, ডিবি অফিসের নাম্বার নিলাম, যারা আটক করছে তারা বিভিন্ন মানে আলাদা আলাদা করে নাম্বার দিয়েছে। তখন আমি ডিবি অফিসে ফোন করলাম, ফোন করে জানলাম যে তো ভাই আপনারা আবুল কালাম শিকদার নামে কাউকে আটক করছেন কিনা। প্রথমে তারা অস্বীকার করলো, পরবর্তীতে অস্বীকার করার পরে আমি তাদের সাথে আর কথা বাড়াইনি। একটু পরে আমাকে আবার ফোন করছে, ফোন করে বলছে ভাই আপনি কেন আপনি আবুল কালাম শিকদারকে খুঁজতেছেন? তা বললাম আপনাদের কাছে জিজ্ঞেস করলাম আবুল কালাম শিকদার নামে কাউকে অ্যারেস্ট করছেন কিনা বা তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে কিনা। তখন তারা আমার সাথে বাক বিতণ্ড হলো। আমি কে তারা জানে না, তারাকে আমি জানি, তারা ডিবি। আমি বললাম যেহেতু ডিবিতে অনেক টাইমের মধ্যে চাঁদাবাজ থাকে, কিডন্যাপ করতে পারে ডিবি পরিচয় দিয়ে, আপনারা সঠিকভাবে যদি তাকে যদি অ্যারেস্ট করে থাকেন, তার যদি অপরাধ থাকে, সে যদি ইয়াবা ব্যবসায়ী হয়ে থাকে, তাকে চালান দেবেন, এর প্রেরিত নেই। তার থেকে আপনারা চাঁদা চাচ্ছেন কেন? 50 লক্ষ টাকা ডিমান্ড করছেন আপনারা, 5 লক্ষ টাকা, তখন 5,29,000 টাকা অলরেডি আপনারা নিয়ে বলছেন। তার স্ত্রী স্বর্ণ গয়না যা আছে বিক্রি করে দিয়েছে। কিন্তু আপনারা যদি সে সত্যিকার অপরাধী হয়ে থাকে টাকা দিয়ে ছাড়বেন কেন? আমার সাথে ডিবিদের সাথে দীর্ঘ ঝগড়াঝাটি হয়ে গেল। এরপরে আবুল কালাম শিকদারকে কিন্তু ডিবি প্রচুর মারা মারছে। কেন আমাকে খবরটা দিল? এবং মুজিব যে সংবাদটা দিয়েছে, মুজিবকেও কিন্তু মানে টার্গেট করেছে ডিবি অফিস, ঢাকা ডিবি অফিস। দেখেন আওয়ামী লীগের যে অনেকে অনেক কথা বলে, তখনকার 2014 সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় এসে কিন্তু এই ঘটনাগুলো করছে। অথচ প্রশাসনের সাথে আমার সর্বোচ্চ মহলের সম্পর্ক রয়েছে এবং আইজির সাথে আমার সম্পর্ক রয়েছে, তখনকার পুলিশ কমিশনার আমার সম্পর্ক রয়েছে, ঢাকা চিটাং সবাই। কিন্তু আমি অতভাবে মাথায় নিই নাই, যেহেতু তারা এ ধরনের একটা ঘটনা বা এখানে আমাকেও আবার জোরে ফেলবে এটা আমি জানি না। আমি জানি না। এরপরে তাদেরকে খবর নিয়ে নেই। 4 দিন না 5 দিন পরে মানে আমাকে টেলিফোন করলো, এই যে এই আবুল কালাম শিকদারকে মানে চালান দিছে। মানে আমি বললাম ঠিক আছে, এর বাইরে আর কোনো কথা সংবাদ আমি পাই নাই। হঠাৎ 15-20 দিন পর বোয়ালখালী থানার থেকে ওসি ছিল শামসু ভাই, আমাকে বোয়ালখালী থানার থেকে একজন টেলিফোন করে বললো, কামাল ভাই আপনার বাড়ি এই চরণদ্বীপ, ওইটা ঠিক আছে, আপনার বাবার নামে অমুক ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে আমি বললাম কি ঘটনা কি? বলে কি আপনার নামে মতিঝিল থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। তো আমি বললাম মতিঝিল থানায় আমার নামে মামলা হবে? বলে কি ডিবি এটার বাদে, তাদের কাছে তো আর ফাইল আসে নাই। তখন আমি বুঝে ফেলছি যেহেতু এই ঘটনাতে সেই ঘটনা, যেই ঘটনা নিয়ে আমার সাথে ডিবির সাথে মার্কেটিং হয়েছে, তখন আমি তো বুঝতে পারলাম। তখন আমি বললাম ঠিক আছে, আপনারা আমার কি চাচ্ছে? বলে কি পিসিপিআইয়ের আপনার অনুসন্ধান স্লিপ দিয়েছে, আপনার বাড়ির ঠিকানা, নাম ঠিকানা সঠিক আছে কিনা। আমি বললাম আমার নাম, বাড়ির নাম সব ঠিক আছে, কেন কোনো ব্যাটিং নেই। আমার বিরুদ্ধে যদি বোয়ালখালীতে কোনো অভিযোগ থাকে সেটাও আপনারা পাঠিয়ে দিতে পারেন, কোনো আপত্তি নেই। তবে মামলাটার কপিটা আমাকে একটু দেন, মামলার নাম্বার দেন। তো সেই সুবাদে আমি ঢাকা যাওয়ার পরে আমি আবুল কালাম শিকদার আমার সাথে যোগাযোগ করে। তো আমি বললাম ভাই আপনি তো যেহেতু নির্যাতিত, আপনি একটা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেন। রিপোর্টার্স ইউনিটিতে গিয়া একটা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করে আমরা। তারপর এটা যখন বলছি তখন ডিএম ইন্সপেক্টর এটা শুনে আরও খেপে গেছে আমার উপরে। তো বাইদে ভাই এটা প্রায় 10 দিন পর মনে হয় মানে মতিঝিল থানায় একটা মামলা দায়ের করে ডিএম ইন্সপেক্টর এবং ওর সঙ্গীয় ফোর্স সহ 5-6 জন মানে একটা করে মামলা দায়ের করে। মামলা নম্বর 5 মতিঝিল থানা, মামলা নম্বর 5 2014 ইয়াবা মামলা দায়ের করে
মানে সে তাকে গ্রেপ্তার দেখে। সে পেন্ডিং মামলায় আমাকে আসামি করা হয় এবং আমার স্যারকে আসামি করা হয়, কামাল সাহেবকে, সাংবাদিক কামাল উদ্দিন, ওনাকে সহ মানে আসামি করা হয়। তো এখন 2-3 মাস পরে আমি ঢাকাতে যাওয়ার পর চট্টগ্রাম থেকে আমি আবার ঢাকা যাই। আমি এবং আমার সম্পাদক কামাল সাহেব সহ তোপখানা রোড হোটেল রয়্যাল পেজে 10টার সময় অবস্থান করি। একটা প্রোগ্রাম মিটিং শেষে আমি কাকাইলের দিকে যাওয়ার পথে আমার পেছনে ওই ডিভি ইন্সপেক্টর হুমায়ুন, তার সঙ্গে খোঁজ সহ প্রায় 5-6 জন আমাকে কাকাইল থেকে মানে গ্রেপ্তার করে। তখন মামলার নাম্বার আমাকে দিয়েছে, বলকালী থানার তখনকার যারা দায়িত্ব ছিল পাঠিয়েছে। তখন আমি তার মামলার ডিটেলস পাইনি, ঢাকায় খবর নিলাম। ঢাকায় খবর নিয়ে মুজিবকে আবার ফোন করলাম, মুজিব তুমি তো আমাকে দিয়ে রিকোয়েস্ট করালা এবং আবুল কালাম শিকদারের এই ঘটনা, ওখানে যে মামলা হয়েছে ওখানে মামলার মধ্যে তো আমাকে আসামি করা হয়েছে এবং তোমাকেও আসামি করা হয়েছে। তখন মুজিব কিন্তু মানে এই গোপনীয় বিষয়টা জানতো না। আমি বললাম তুমি মামলার কপি নাও, মামলার কপি নিয়ে আমার কাছে পাঠানো। তখন মামলার কপি নিয়ে পাঠিয়ে দেখলো আমাকে ওখানে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আমি চট্টগ্রামে। তখন দেখাইলো তাদের ইয়াবা উদ্যোগ দেখাইছে আপনার 200 না 300 পিস মনে হয়, যেখানে মানে 50 লক্ষ টাকা চাঁদা চাইছে। অ্যাসালাম কাউন্টার ফকিরাফুল এবং অ্যাসালাম কাউন্টার ফকিরাফুলে কালাম শিকদারকে অ্যারেস্ট করছে, আর বাকিরা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মধ্যে আমি একজন, মানে আমাকে ওখানে আসামি দেখাইছে যেহেতু আমি পালিয়ে গেছি। তো আমি কোথায় ফকিরাফুল, কোথায় চট্টগ্রাম ফাঁসলা স্থানা এলাকা, তো এগুলো তো তারা দিয়ে এত বোকামি করবে, এগুলো টেলিফোনের মধ্যে তো মানে নির্দিষ্ট হয়ে যাবে আমি কোথায় ছিলাম এবং আমার সাথে কখন কীভাবে কথা হয়েছে। এখন তারা যে এত বোকামি করবে মনে করছে আমি হয়তো অর্ডিনারি মানুষ, বুঝতে পারে নাই আমাকে এই মামলায় আসামি করে দিয়ে দিয়েছে। আমি তো একজন ব্যবসায়ী। ওকে ঠিক আছে। তখন আমি কফি নিয়ে এবং আইজির সাথে কথা বললাম। আইজি সাহেব আমাকে বললেন আপনি লিখিত অভিযোগ দেন। আমি তখন আমি প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ দিলাম, আইজিকে লিখিত অভিযোগ দিলাম, পুলিশ কমিশনার ঢাকাকে অভিযোগ দিলাম। তখন পুলিশ কমিশনার আমার বন্ধু। তারপরে আমি স্বরাষ্ট্র সচিবকে অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পর তখন 1 সপ্তাহের মধ্যেই একটা ত্রিপাক্ষিক এবং 3টা গ্রুপে মিলে একটা তদন্ত টিম হয়ে গেল এবং এটা তদন্ত টিমের প্রধান ছিলেন, আজকেও বলছি, তদন্ত টিমের প্রধান ছিলেন ডিপ্লোমেসি জোন, অর্থাৎ বারিদারা, যেখানে রাষ্ট্রদূতারা যেখানে থাকে সারা পৃথিবীর, মানে ওইটা হলো ইম্পর্টেন্ট একটা জোন। ওখানে তখন ডিসি ছিল মানে এই যে ফেরদৌস কামাল ছিলেন তখনকার একজন ডার্ট অফিসার এবং সৎ অফিসার এবং সেই ডিপ্লোমেসি জোনের ডিসি টাকার উপপুলিশ কমিশনার। তাকে টিমে প্রদান করা হলো। আমাকে ওখান থেকে নোটিশ করলো যে তো ভাই আপনি চট্টগ্রামে থাকেন, আপনি যেখানে থাকেন, মানে আমাকে নোটিশ দিল আপনি ডিপ্লোমেসি জোন মানে আমাদের বারিদারায় আসতে হবে। আপনার যে অভিযোগ করেছেন অভিযোগের একটা আমাদের 3টা টিম হয়েছে এবং ডিজিএফআই এনএসআই সহ এখানে সম্পৃক্ত হয়েছে। আজকে আমি যে কথাগুলো বলছি এগুলো এখানে কিন্তু রেকর্ড আছে। এই ডিজিএফআই এনএসআই এবং সবাই মিলে একটা টিম গঠন করছে, এটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এখন তদন্ত টিম শুরু করলো, আমি গেলাম, আমাকে বললো ঘটনাটা কি বলেন। তো আমি ওই যে বললাম এই ঘটনা, আমি চট্টগ্রামে তখন রমজান মাস, মানে এই কাহিনী, বর্ষাকাল ছিল। এই একজন আবুল কালাম শিকদার নামে তাকে আটক করা হলো, সাদা চাইছে ডিবি তখন মিন্টু রোডে 50 লক্ষ টাকা, তার পরিবার 5,29,000 টাকা দিয়েছে। এখানে ধরার পরে আমাকে ওরা আন্তর্জনে নিয়ে গেছে, আন্তর্জন নিয়ে 20 লাখ টাকা লাগবে, তারপর তোমাকে ছাড়বো। তারপরে এটা আমার ওয়াইফ আবার ওই যে সাংবাদিক মুজিবের মাধ্যমে কামাল ভাইকে জানাচ্ছি, কামাল ভাই ওদের নম্বর নিয়ে এনে প্রতিবাদ করছে। তারা নিহাত একেবারে গরিব মানুষ এবং এই ট্রাভেল এজেন্সির দালালি করে চলে। আমি সেই সুবাদে তাদেরকে ফোন করলাম, তবে আমি নিউজ করি না বা করব সেটা, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি নিউজ করেছি। আমি যখন তারা দেখাচ্ছে ওই ধরনের কোনো ঘটনা ওখানে হয়নি এবং আবুল কালাম শিকদার কক্সবাজার যাওয়ার জন্য ওখানে টিকিট করতে গেছে, যেহেতু কক্সবাজার যাবে সেখান থেকে তাকে মানে কথা আছে বলে ধরে ডিবি অফিসে নিয়ে আসছে। সেই বেচারা কিছু জানতো না, তার মানে সে যাচ্ছে কক্সবাজার
এবং ওখান থেকে কেউ পালিয়েও যায় নাই এবং তার কাছে কোনো ইয়াবাও পায় নাই এবং কোনো ধরনের ডকুমেন্টস পায় নাই এবং কেউ পালিয়ে যাওয়ার দৃশ্যও পায় নাই। বিশেষ করে আমি তো চট্টগ্রামে, আমি তো ঢাকায় ছিলাম না। ঢাকায় যদি আশেপাশে থাকতাম তাহলে একটা কথা ছিল। এখন তারা প্রমাণ পেয়েছে যেহেতু আমি চট্টগ্রামে ছিলাম, বিশেষ করে ওই সময়ের মধ্যে নির্দিষ্ট স্থান ছিল পাঁচলা স্থানায় সাত্তার মেনশন, যেটা আমাদের এই নূর মোহাম্মদ সাহেবের অফিস গাউজান উপজেলার। তো তিনি আমার খামারের পার্টনার ছিলেন, মানে ওখানে আমি মিটিংয়ে ছিলাম এবং তখন ওখান থেকে আমি তাদের সাথে কথা বলেছি, অর্থাৎ ডিবির সাথে। ওই রেকর্ডগুলো পেয়েছে এবং রেকর্ডগুলো আমার সাথে কি কথা হয়েছে, যে প্রযুক্তি তখনই কিন্তু আমার মোবাইল থেকে, আমার মোবাইল নাম্বার ওই যে এই নাম্বারটা 01711732247 তখনও ছিল, এখনও ছিল, ওই নাম্বারের টোটাল তথ্য মানে বাইক করে তখন দেখলো একটা বিশাল কাহিনী। এই গ্রুপ, এই ডিবি গ্রুপ শুধু আবুল কালাম শিকদারকে নয়, মানে ওই ধরনের অসংখ্য মানুষকে জিম্মি করতো ঢাকা ডিবির, মানে এই মিন্টো রোড এক একজনকে টার্গেট করতো। বিভিন্ন ভালো মানুষ, ব্যবসায়ী মানুষ বা ওদের একটা দালাল চক্র ছিল, তারা দেখা দিত অমুকের বাড়ি কক্সবাজার, অমুকের বাড়ি চট্টগ্রাম, অমুকের বাড়ি অমুক জায়গায়, তার ডাটাগুলো দিত, দিয়ে তাদেরকে আস্তে করে টেনে নিয়ে আসতো। নিয়ে এনে ওখানে এই যে আয়নার ঘর, এখন হয়তো অনেকে অনেকভাবে বলে, কিন্তু তখন কিন্তু ডিবি অফিসে মিন্টো রোডে কিন্তু আয়নার ঘর ছিল। কালাম শিকদার কিন্তু পরবর্তী বিবরণ দিয়েছে, তাকে 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটাইছে, মানে অনেক ধরনের তাকে কিন্তু মানে নির্যাতন করছে। এই জিনিসগুলো কিন্তু আবুল কালাম শিকদার কিন্তু বিবরণ দিয়েছে। তাকে খাওয়ার দেয় নাই এবং তার স্ত্রীকে, তার নববিবাহিত স্ত্রীকে কিন্তু খারাপ প্রস্তাবও দিয়েছে। 8-10 দিন রাখছে, টাকার পরে এর টাকার জন্য চাপ দিতেছে, তোমার 20 লাখ টাকা দেওয়া লাগবে, 20 লাখ টাকা দেওয়া লাগবে, চাপ দিচ্ছে। এসআই হুমায়ুন ওরা একটা গুরু আছে, ওদের লাঠির বাড়ি আছে, লাঠি দিয়ে ওরা ফিটাই। আমরা পুলিশ ইনভেস্টিগেশন আমার এখানে আবার আমার 1.5 মাস লাগছে মনে হয় জামিন নিতে। জামিন যখন আসে খামার ভাইকে এখানে সবাই যারা যারা কথা বলছে তাদেরকে আসামি করছে এই মামলায়। মানে এইগুলোর বিবরণ কিন্তু আমি পরবর্তী লিখছি, কিন্তু এই ডিবির যে চরিত্রগুলো তখন এত ব্যবহার হয়ে গেছিল। তখন ডিবিতে নেতৃত্ব ছিল, ওইটার নেতৃত্ব ছিল হুমায়ুন কবির নামে একজন ইন্সপেক্টর, তার বউ কিন্তু ডাক্তার। এখন তাদেরকে 3 জনকে সাসপেন্ড করার জন্য সুপারিশ হলো এবং আমাকে কেন মিথ্যা মামলা দিল, আমাকে না শুধু, তখন তারা তো আদালতে মানে গতিতে পাঠিয়ে দিয়েছে। পরবর্তীতে এখন তারা কান্নাকাটি শুরু হয়ে গেল, মানে এই ডিবির টোটাল আকাম বাইরে গেছে। এই টোটাল আকামের উপর আমি কিন্তু নিউজ করলাম এবং আমাকে তখন শান্ত করার জন্য ঢাকার পুলিশ কমিশনার, এর পরবর্তী পুলিশ কমিশনার মানে তখন আসাদুজ্জামান মিয়া, আমার উত্তর চিরাঙের ডিএজি ছিল, মানে তিনি তখন ঢাকার দায়িত্বে ছিলেন এবং আরও যারা যারা আমার পুলিশের সিনিয়র বন্ধুরা ছিলেন, তারা বললো যেহেতু কামাল আসাদুজ্জামানের চিরাঙেরও কাহিনী আছে, এটা আমি পরবর্তী পরের বলব। এই পরে ডিবির টিম তখন দেখলো আমাকে ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। তখন আমি আমার বন্ধু বাবুল খান আমার সাথে, আমরা তখন পর্যটনের কিছু কার্যক্রমের সাথে তখন আমি ঢাকায় শান্তিনগর গিয়ে আমরা বসতাম। তখন ডিবির টিম হুমায়ুন কবির ওনার ওয়াইফ ডাক্তারকে শুনিয়ে আমার সাথে দেখাতে আসছে, ভাই পায়ে ধরিয়ে ফেলছে আমার। এখন হুমায়ুন কবির যদি বেঁচে থাকে আমার কথাগুলো শুনতেছে নিশ্চয়। এই মামলার কিন্তু সেই মানে মূল ছিল, উনি ছিল ওখানে। কি তখন আমাকে বললো, ভাই আমাকে মাফ করেন, যেহেতু আমার চাকরি থাকবে না, আপনার আমার পেটে মানে লাথি দিয়ে। আমি বললাম, ভাই আমি তো আপনার পেটে লাথি দিচ্ছি না, এখন আপনি যে মামলাটা করছেন, বলে কি ভাই আপনার ব্যাপার আমরা জানতাম না, আপনি যে এইভাবে আমাদেরকে গাইল করেন। আমি বললাম, না জানেন তাহলে একটি নিরীহ মানুষকে আপনারা ধরে নিয়ে যাবেন, 65 লাখ টাকা চাঁদা চাইবেন, 5,29,000 টাকা তার থেকে আদায় করলেন, তার স্বর্ণ চাঁদি বিক্রি করলেন, এর পরবর্তী তার স্ত্রীকে মানে খারাপ প্রস্তাব দিলেন এবং তাকে রাস্তায় নামিয়ে দিলেন। তার পক্ষে আমি কথা বলতে গিয়ে আপনারা আমাকে এই এবং আসামি করা হয়েছে। এইগুলো তো মিথ্যাই থাকবে, তা আমি তো জানি। তা আজকে যে কথাগুলো বলছি, প্রশাসন ডিজিএফ এনএসআইকে আবার বলবো, এটা এরা যারা প্রচার করে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। মামলার নাম্বার আমি আবার বলছি, মতিঝিল থানার মামলা নম্বর 5-6 জুলাই 2014, এই মাদকদ্রব্যের মামলা। তখন আমাকে এই হুমায়ুন কবির 10 লক্ষ টাকা অফার করেছে তার চাকরি বাঁচানোর জন্য। তার পায়ে, আমার পায়ে ধরছে তার ওয়াইফ সহ, তার ওয়াইফ ডাক্তার, পরবর্তী পিজিতে ডাক্তার ছিল। মানে আমাকে এই ফেরদৌস কামাল সাহেব, এই ডিপ্লোমেসি জোনের কমিশনার, উনি আমাকে বলছেন, কামাল সাহেব এটা কোনো আপোষ করা যাবে না, তাদেরকে আমরা চাকরিতে রাখবো না।
কারণ এটা প্রধানমন্ত্রীর কানে গেছে, এটা ডিজিএফআই এনএসআই সমস্ত আমরা যৌথভাবে তদন্তটা করেছি যেন এখানে কোনো ধরনের ফাঁকিবাজি না থাকে, সত্যটা উদ্ঘাটন করার জন্য। তাদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছে, তবে এই অভিযোগটা আপনারটা হলো পারফেক্ট অভিযোগ। এই অভিযোগ দিয়ে তাদেরকে আমরা ধরার একটা সুযোগ পেয়েছি, কারণ ডিবির কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তখন তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে। ওই যে ডিবি বিভিন্ন ডাকায় সেজে যাচ্ছে, কাউকে ব্যবসায়ী, কাউকে স্বর্ণ ব্যবসায়ী বানাচ্ছে, মানে এয়ারপোর্ট থেকে মানুষ ধরে নিয়ে আসতো। তাদের বিরুদ্ধে এতভাবে মানে অপপ্রচার চলছে, এবং তখন তার কিছু পত্রিকা ছাড়া সব পত্রিকা কিন্তু নিউজ করে না। তারপরেও তারা কিন্তু নিউজ করলে যেসব সাংবাদিক নিউজ করতো তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো মিথ্যা মামলা দিয়ে। তো আমি তো চট্টগ্রাম থেকে যেখানে আটকে গেছে, ঢাকার মধ্যে তো আরও অনেকে কিন্তু কাছে থেকে হয়তো তাদের বিরুদ্ধে জানে। তখন এই হুমায়ুন করল কি তড়িৎ গতি করে আমাকে বাদ দিয়ে, কারণ ওই আবুল কালাম শিকদারকে তো বা উদ্ধার দেখাইছে 200 পিস না 300 পিস, ওটা দেখায় যেহেতু ঢাকাতে চালান দিছিল। তখন আমাকে এবং এই মুজিবকেও বাদ দিয়ে মানে চার্জশিট দিয়েছিল এই মামলা থেকে। মানে আমি তো জামিন হওয়ার প্রশ্নই আসে না, আদালতে যাওয়ার প্রশ্নই আসে না। এরপরে আমাকে তারা নিজেরাই মামলা থেকে ফাইনাল দিয়ে এবং আদালতে চার্জশিট দিয়েছে। চার্জশিট দেওয়ার পর পরবর্তীতে আদালত কিন্তু এই মামলাকে মানে মিথ্যা মামলা হিসেবে একেবারে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আবুল কালাম শিকদারকে চালান দিয়েছিল মানে আদালত, তখন তাকে আদালত একেবারে অব্যাহতি দিয়ে দিচ্ছে। মানে ওইটা পরবর্তীতে এসে মামলাটা মানে প্রথম জামিনে আসছে, সম্ভবত জামিনে এসে 2018 কি 16-তে একেবারে মামলাটা মিথ্যা এবং একটা বানোয়ার মামলা হিসেবে খারিজ করে দিয়েছে। এটা আবার চার্জশিট যখন চলে গেছে, চার্জশিট দেওয়ার পর মামলা কোর্টে খারিজ করে দিয়েছে। এটা এই হুমায়ুন পরবর্তীতে আমার সাথে একটি সম্পর্ক গড়ে উঠেছে। হুমায়ুন কিন্তু আমার কাছে অনেকভাবে লজ্জিত হয়ে গেছে। হুমায়ুন সহ আরও যারা তার সাথে এসআই ছিল, হুমায়ুন তখন ইন্সপেক্টর, এবং সেই বলছে ভাই আপনি তো পুলিশ ফ্রেন্ড, আপনার সাথে আমরা অন্যায় করেছি। তো আমি বললাম আমাকে অন্যায় করেছেন, আমি না এটা প্রটেস্ট করে আপনাদের থেকে রেহাই পেয়েছি, তাহলে আপনারা আরও কতজন মানুষকে কিন্তু এইভাবে আপনারা হয়রানি করেছেন। এখন দেখা যায় কিন্তু আপনি যাই বলেন না কেন, কিন্তু পিসিপিআরের মধ্যে তো ওই যে আমাকে যেই মামলার মামলার আসামি তালিকা করা হয়েছে, তো এখন কি হুমায়ুন সাহেব এই পিসিপিআর থেকে আমাকে কি কিন্তু বাদ দিতে পারবে? ওখানে তো আমার নামে রেকর্ডে আছে। আমি মামলার আসামি কিভাবে হয়েছি সেটা তো আর মানুষ বুঝবে না। আমি যে এই ডিবির টিমের বিরুদ্ধে 12টা বাজাইছি সেটা কিন্তু বুঝবে না। এই ডিবিকে চাকরি ছাড়া করাইছি সেটা বুঝবে না। তারা আমাকে 10 লক্ষ টাকা অফার করেছে, পায়ে ধরে বসেছিল ডিবির টিম। এখনও বলছি আপনারা এই মাধ্যমে তখনকার ঘটনা দেখেন, আমার পায়ে ধরে বসেছিল বাঁচার জন্য, তাদের চাকরি বাঁচানোর জন্য। কিন্তু এটা কি মানুষ বুঝবে? কিন্তু বুঝবে না। এখন আমি যখন কোনো কিছু লিখতে যাই, মিস করতে যাই, এই কথাগুলো আমি আজকে অপরাধ কথার মধ্যে আনার কারণ হলো আমাদের যেসব সাংবাদিক বন্ধুরা আছে যারা এই ধরনের সত্যর পক্ষে থাকেন, তারা কিন্তু এই ধরনের শিকার হতে পারেন বা হবেন। আমরা প্রশাসনকে সবাইকে কিন্তু দোষারোপ করব না, মানে সব পুলিশ খারাপ বলবো না, সব প্রশাসনের মধ্যে যেই আবার একেবারে খারাপ নাই সেটাও বলবো না, এবং খারাপের মধ্যে ভালো আছে, সাংবাদিকদের মধ্যে খারাপের মধ্যে ভালো আছে, এবং সংবাদপত্রের জগতের মধ্যে অসংখ্য চাঁদাবাজ রয়েছে, অসংখ্য ধান্দাবাজ রয়েছে, কিন্তু সব জায়গার মধ্যে রয়েছে। কিন্তু এই যে মানে আমি তো ওই ধরনের মামলার হিস্ট্রিগুলো মাত্র শুরু করেছি, আমি তো এই ধরনের অসংখ্য মামলার মুখোমুখি হয়েছি। আমি তো এর আগে বলেছি কিডন্যাপ মামলার কথা বলেছি, এর আগে হত্যার মামলার কথা বলেছি, এর পরবর্তী হয়তো গুমের মামলাও আসবে, এরপরে ওই যে ডাকায়েত আইফের বিরুদ্ধে আমি নিউজ করতে গিয়ে এটা পরবর্তী পর্বে আসবে। সেও আমাকে হালিশহর থানায় মামলা দিয়েছিল এবং তার বউকে বাদী করে সে আমার কারণ অ্যারেস্ট হয়ে 21টা মামলা অ্যারেস্ট হয়েছিল। এটার বিবরণ আমি পরে দেবো। কিন্তু আমি তো কাউকে ছাড়ি নাই। আমাকে এই সন্ত্রাসীরা ফোর স্টার হোটেলে গুলি করতে গিয়েছে, এবং এই ফজল করিমের সন্ত্রাসীরা আমাকে 3বার গুলি করেছে, মানে র্যাব আমাকে সেভ করেছে। এগুলো তো আমার নতুন কিছু না, কিন্তু নতুন কিছু হলো, নতুন কথা হলো আমরা যেহেতু অপরাধ কথা নামে আমি যখন বয়ানমূলক একটা অনুষ্ঠান শুরু করেছি, এটা আমাকে দিয়ে আমি উদাহরণ দেওয়ার কারণ হলো আমি বলবো না আমি একেবারে নির্দোষ, একেবারে আমার জীবনে কোনো অপরাধ হয় নাই বা অপরাধ করি নাই। প্রতিটা মানুষের জীবনে অজানা অপরাধ হয়ে থাকে, অজানা অনেক
অনেক ধরনের মানে ভুল হয়ে থাকতে পারে, কিন্তু এই ভুল কিন্তু সেই ভুল নয়। মানে এই যে প্রশাসনের ঘেরার কলে মিথ্যা মামলার শিকার হওয়া, সন্ত্রাসীদের আক্রমণের শিকার হওয়া, এটা কিন্তু মানে নির্ভীক সাংবাদিকতার জন্য একটি ভয়ঙ্কর অধ্যায়। এবং নির্ভীক সাংবাদিকতা করতে গেলে এ ধরনের কিন্তু মুখোমুখি হতে হবে। এবং এই যে অপকর্মের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, তখন কিন্তু আপনাকে যে অপকর্মের সাথে যারা জড়িত তারা কিন্তু ছাড়বে না। এই যে আজকে যদি আমি আবুল কালাম শিকদার বাইসে আছে, আবুল কালাম শিকদারকে আমি যদি উদ্ধারের জন্য ঢাকা ডিবি টিমকে যদি চার্জ না করতাম, তাহলে আমি চট্টগ্রামে থেকে আমাকে ফকিরা ফুলের কি অ্যাসালাম কাউন্টারের ইয়াবা উদ্ধার দেখিয়ে মতিঝিল থানায় আমার বিরুদ্ধে ইয়াবা মামলা রুজু করেছে, মামলার নাম্বার 5। সেটা আজকের আমার এই অনুষ্ঠানের মধ্যে আমি লাল খালি দিয়ে ভালো করে দেখাবো। এই 2014 সালের আমি ইয়াবা মামলার আসামি হয়ে গেছি, আমি একজন বড় ইয়াবা ব্যবসায়ী হয়ে গেছি। তাহলে অর্থাৎ সত্যটা কি? সত্যটা হলো একজন প্রশাসনের বিরুদ্ধে একজন সাংবাদিক নড়তে গিয়ে, বলতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে এই ধরনের শিকার হতে হয় এবং হতে হবে। আমি আমার এই বয়ানগুলো আমি ডিজিএফআইয়ের যেসব বন্ধুরা রয়েছেন, একেবারে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে বর্তমান আমাদের ডক্টর ইউনূস স্যারের সরকার, আমি ডক্টর ইউনূস স্যারের সাথে 1993 থেকে 97 পর্যন্ত চলছি। আমার অসংখ্য দুর্লভ ঘটনা রয়েছে। ডক্টর ইউনূস স্যার নিশ্চয় আমার এই অনুষ্ঠান দেখে হতে বলতে পারবে। এবং আমি যখন বেকার পুনর্বাসন সংগ্রাম কমিটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, বেকারত্ব নিয়ে আমি ইউনূস স্যারের পরামর্শে অসংখ্য কাজ করেছি। তো এখন কথা হলো, এবং এই কথাগুলো তো শোনার বিষয় না। আমি মনে করি আজকের এই যে বয়ানগুলো আমি দিচ্ছি, এই বয়ানগুলো দেশ এবং জাতির জন্য, এবং সত্য কথা মানে উপস্থাপন করছি। আমি এখনও বলছি, আমার এই বয়ান এবং কথার মধ্যে প্রশাসন, সরকারি বর্তমান আমি যে সরকারি আছে, যাকে বলবো, আইজিকে বলবো, বা ডিজিএফের প্রধানকে বলবো, এনএসএর প্রধানকে বলবো, আমার এই মামলার ব্যাপারে এই যে তখনকার ডিবির ষড়যন্ত্র, ডিবি আমার পায়ে পড়ছিল, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের আমি 12টা বাদে ফেলছিলাম, মানে এই সত্যটার জন্য। আর এই যে আজকে বয়ানটা দিচ্ছি, যদি এই বয়ানের একটি শব্দ যদি আমাকে মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে আমি 10 লক্ষ টাকা মানে পুরস্কার দেবো। যারা ফেসবুকে দেন তাদেরকে বলবো, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমি এই বয়ানের মাধ্যমে জানান দিচ্ছি, এবং এই কাগজগুলো যারা পোস্ট করেন তাদের বিরুদ্ধে কিন্তু আমি মামলা ফাইল করতেছি। কারণ এই মামলা যাই দিয়েছে, এবং ডিবির টিম যেখানে আমার হাত থেকে বাঁচতে পারে নাই মিথ্যা অভিযোগ দিয়ে, যাদের চাকরিচ্যুত করেছি আমি, যারা আমার পায়ে ধরে বাঁচতে হয়েছে 2014 সালে, এবং সেই টিমের, এবং যেখানে অপকর্ম করে সারতে পারে নাই, তো এই টিমের একটি কাগজ বাইর করে আমাকে অনেকে ইয়াবা ব্যবসায়ী সাজানো হয়। আজকের এই যে কথা টিভির কথার মাধ্যমে বা অপরাধ কথার মাধ্যমে কাউকে আক্রমণ করার জন্য বিষয় নয়। আমি কিন্তু অপরাধ কথা ধারাবাহিকভাবে শুরু করছি, 100 পর্ব করব। আমি অনেক অজানা কাহিনী বলবো, অনেক হত্যা রহস্য উদ্ঘাটন করেছি কিভাবে, এবং অনেক কিডন্যাপের রহস্য আমি দেব, অনেক মানে এই যে মাদক চোরাচালারিদের কথা বলবো, এবং অপহরণকারীদের কথা বলবো যারা মুক্তিপণ আদায় করতো, অস্ত্র ব্যবসায়ীদের আমি অজানা কথা বলবো। আমার সাথে যেসব টিম কাজ করতেছে আমি তাদেরকেও বলবো, যেহেতু ভয় পাওয়ার কিছু নেই, সত্যর জন্য এগিয়ে যেতে হবে। এবং এখানে অনেক ধরনের বাধা আসতে পারে, মিথ্যা অপবাদ আসতে পারে, এবং মিথ্যা কথার মাধ্যমে মানহানি হতে পারে, মিথ্যা মামলা হতে পারে। এগুলোকে ভয় পাইলে হবে না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, যেখানে এই মানে ইয়াবা মামলা আমাকে দেওয়া হয়েছিল। আবারও বলছি, এই ইয়াবা মামলার আজকে যে কথাগুলো বললাম, আমাকে মামলা থেকে ফাইনাল দেওয়া এবং ডিবি কর্মকর্তাদেরকে সাসপেন্ড করা, এই সব কথা যদি একটি শব্দ যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব এবং সাংবাদিকতার থেকে দূরে সরে যাব। কিন্তু আমার মনে হয় না আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করবে। কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। আমি সকল অপকর্মকারীদের বিরুদ্ধে বিগত টাইমের মধ্যে ছিলাম, এখনও আছে, আগামীতেও থাকবো। লিখে যাব, সকাল এবং সন্ধ্যা পর্যন্ত লিখে যাব। আমাকে আমার বন্ধুরা অনেকে বলে আমার জীবন বিপন্ন হওয়ার পথ। মাঝে মধ্যে চিন্তা করি, জীবনটা একটাই, যে কোনো মুহূর্তে তো বিপন্ন হতে পারে। কেউ তো জীবন দুইটা না। মৃত্যুর পরে মানুষের
আর কিছু থাকবে না। জন্মের পরে মৃত্যু যেমন নির্দিষ্ট রয়েছে, মৃত্যুর পরে যে ফেরত আসবে না সেটাও কিন্তু নির্দিষ্ট। কিন্তু সত্য লিখে যাব, সত্য বলে যাব, নির্ভীক সাংবাদিকতা করে যাব এবং সাংবাদিকতা আর লেখালেখির আজকে 3 যুগ পার হচ্ছে, কিন্তু আপোষ করি নেই, আপোষ করব না।